গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বিক্রম। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং কুশল। কারোর পোর্টালে কোনো ইস্যু আছে তাহলে আমি পোর্টালটাকে দেখাবো, নাহলে আমি ক্লাস ডাইরেক্ট শুরু করব। অনেকের কাছে কোয়ারি আসছে আমি কি করে লিংক পাবো, এরকম কোনো ইস্যু কারোর আছে তোমাদের মধ্যে? স্যার একবার দেখিয়ে দিন স্যার, আমি প্রথম এসেছি তো। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। সুপ্রতিম বলছি। স্ক্রিনে কোনো অসুবিধা হলে আমাকে বলবে। কোনো দেখতে অসুবিধা হলে, দেখা যাচ্ছে তো ওয়েবসাইটটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সবাইকেই ইউজার আইডি দেওয়া আছে। তোমরা করবে কি, ফার্স্টে সাইন ইন করবে। যেহেতু অ্যাকাউন্ট অলরেডি সাইন ইন করা আছে, সাইন ইন করার পরে গেট স্টার্টেড এ ক্লিক করবে। একটা আলাদা পেজ খুলবে। তোমাদের কোর্স হচ্ছে এটা, এক্সেল, যেটা থাম্বনেলও দেওয়া আছে। এটাকে আমরা বলি হচ্ছে এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে দেখো ডি ওয়ান, ডি টু এবং কুইজটা পর্যন্ত দেওয়া আছে। কুইজের লিংক এখানে অ্যাক্টিভ করা আছে। এই তিনটে ক্লাসের পরে কুইজ। এরপরের যে ক্লাসগুলো, যেগুলো তোমরা শিডিউল মানে স্কেডিউল করা আছে, যেটা যেমন আজকে ক্লাস এটা অনগোয়িং দেখাচ্ছে। আজকে আমাদের ফান্ডামেন্টাল ক্লাস হচ্ছে অনগোয়িং। পরের ক্লাস কবে হবে সেই ডেটও আছে, এবং সেটা আপকামিং এবং জয়েন্ট মিটিং এখানে দেওয়া আছে। প্রতিটা ক্লাস এখানে দেওয়া আছে। আরো ক্লাস, এটা 21 নম্বর পর্যন্ত আছে, 21-এর পরেও অ্যাড হবে। এবং প্রতিটা ক্লাস যখন আমার এই ক্লাসটা যেমন আজকে চলছে, এই ক্লাসটা যখন এন্ড হয়ে যাবে 1 ঘন্টা পরে, এই জায়গাটা এসে যাবে রেকর্ডিংটা। এই যে টোটাল ক্লাসের রেকর্ডিংটা আসবে, নিচে প্র্যাকটিস ফাইল আসবে, তারপরে এই ক্লাসের নিচে আবার কুইজ আসবে। এইভাবে আপডেট হতে হতে যাবে। আর গুগল জি যেগুলো থাকবে, জি মানেই বুঝবে যে গুগলের এখানে আমাদের ইন্টিগ্রেট করা হয়েছে, যে আমাদের মিটিং গুলো অলরেডি ইন্টিগ্রেট, প্রত্যেক কাছে মেল অলরেডি গেছে, অটোমেটিক সিস্টেম জেনারেটেড মেল। ওখান থেকেও নিতে পারো, ডাইরেক্ট পোর্টাল থেকেও অ্যাক্সেস করতে পারবে। আর না প্রবলেম যদি হয় তাহলে আমাকে রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং, যে তুমি টোটাল কোর্স কমপ্লিট করো, তোমার এলএমএস এর অ্যাক্সেস লাইফ টাইম থাকবে। তুমি রেকর্ডিং যখন খুশি তখন দেখতে হবে, যতদিন খুশি। চলো, শুরু করছি। আগে একটা বেসিক এক্সেল ওপেন করছি। এই ক্লাসটা একদম রিফ্রেশের জন্য। অনেকে এক্সেল কাজ করছে বা অনেকে কাজ হবে শুরু করেছে, সবার ওভারভিউর জন্য এটা একটা স্টার্টিং, একদম বেসিকটাকে রিস্টার্টের জন্য ক্লাসটা করছে। আমি আগের দিন সেল আর কলাম থেকে শুরু করেছিলাম, আমি ওইটাকে আবার স্টার্ট করছি, যারা সেদিনকার ক্লাসে ছিল না বা দেখেনি। এক্সেল এর ক্ষেত্রে এক্সেল একটা স্প্রেডশিট টুল। এই স্প্রেডশিট টুল যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বা কাউকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ স্প্রেডশিট টুল, স্প্রেডশিট টুলটা আমাদের এসেছে হচ্ছে আমাদের স্কুলে যে গ্রাফ সিস্টেমে আমরা অঙ্ক করতাম, সেই গ্রাফেও কিন্তু এরকম ছোট ছোট বক্স থাকতো। তো এই বক্সটাকে আমরা এক্সেল এর কথা বলি সেল। তো এই যে গ্রাফিক্যাল সিস্টেম, যে প্রতিটা লাইন টেনে কোনো কিছুকে লেখা, তার ডিজিটাল ভার্সন আমাদের কাছে এসেছিল এক্সেল, যখন এক্সেল ইনভেন্ট হয়েছিল, মাইক্রোসফট ফার্স্ট এক্সেল আনে। এর আগে আর একটা অপশন ছিল, সেটা ছিল আইবিএম লোটাস। এটা এখন আর কোথাও অ্যাভেলেবেল নেই। তো আইবিএম লোটাসের পরে আসা হচ্ছে এক্সেল। এই এক্সেলে আমাদের কাছে এ বি সি ডি, এইগুলোকে আমরা কলম বলি, আর 1 2 3 4 এটা হচ্ছে রো। এই কলম আর রো এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, কলম কি করে, প্রতিটা পুরো শিটের একটা ভি মানে ভার্টিক্যাল ওয়েতে ডেটা ম্যানেজমেন্ট করতে হেল্প করে, আর রো হেল্প করে কি, হরাইজন্টাল ওয়েতে। কিন্তু
যদি শুধু রো ডেটা ম্যানেজমেন্ট করতো, তাহলে রো এর ঘর কি হতো, রো একটা মার্জ সেন্টার হয়ে যেত, টোটাল রো এইভাবে একটা সেল হতো, পুরো টোটাল সেলটা হতো, যেটা আমাদের এখন ডিনোট হচ্ছে 2। আর যেটা সি কলাম, সেটাকে যদি আমরা মার্জ সেন্টার করে দিতাম, তাহলে এটা মার্জ সেন্টার কোনোদিনই হবে না। এইভাবে কি আমরা কখনো কিছু লিখতে পারবো না, আমার কাজ হবে টোটাল সি, মানে কোনো শেষ নেই। সেই জিনিসটাকে এক্সেল তৈরি করলো কি, যে সেল বানালো, সেলটা কি, যা কলম আর রো এর কম্বিনেশন, কলম রো এর কম্বিনেশনই হচ্ছে আমাদের কাছে সেল। তো এই সেলের একটা অ্যাড্রেস হওয়া উচিত, যেরকম আমাদের প্রত্যেকটা এরিয়ার অ্যাড্রেস হয়, বাড়ি, অফিস, বিভিন্ন জায়গার। এই অ্যাড্রেসের ক্ষেত্রে এক্সেল এর অ্যাড্রেস কিভাবে ডিনোট হয়, অ্যাড্রেস ডিনোট হয় ফার্স্ট কলম দেন রো। এই যে আমি C2 তে আছি, আমি যদি এখানে যেটা আমি সিলেক্ট করছি, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, এটা হচ্ছে কি C2। C2 কেন, এক্সেল অলওয়েজ প্রায়োরিটি দেয় কলমকে, দেন রো কে। কখনোই এক্সেল এটা হবে না 2C বলে, 2C কখনোই হবে না, কারণ আগে কলম দেন রো। যদি আমি যে E5 কে আমি কালার করছি, E5 এখানে আছে। এবার আমাকে যদি কেউ বলে যে আমি এখানে আছে C2 তে, E5 এ যাব, আমি কি করব, আমি শুধু টাইপ করব E5, আমার E5 এ মুভ করে গেল। এই হচ্ছে আমাদের রো, কলম আর সেল, এই হচ্ছে একদম বেসিক পার্ট, এর উপরই সব কাজ, আমরা যাই করব এটার উপরেই করব। বেশি ডেপথে যাচ্ছি না, কারণ আমি অলরেডি করিয়েছি এগুলো। ABC, আমাকে কেউ, আমার নাম্বারটা তো মনে নেই, আমাকে রাত্রিবেলা টেক্সট করেছিল যে একটা ফর্মুলা লিখেছে টাইম শিটের, সেটা হচ্ছে ইন টাইম, আউট টাইমের, লেট টাইমের। কেউ সে কি যাচ্ছে ক্লাসে আজকে? তো সেখানে দেখছিলাম যে ওখানে একটা ফর্মুলা এরর আছে। তবে এবিসি হচ্ছে একটা টেক্সট, আর 1 2 3 হচ্ছে একটা নিউমেরিক। এক্সেল সবসময় নন নিউমেরিক ডেটা, যাকে আমরা টেক্সট ডেটা বলি, সেটা শুরু হয় লেফট অর্ডার থেকে, আর নিউমেরিক ডেটা সবসময় শুরু হয় রাইট অর্ডার থেকে। এটি এক্সেল এর স্ট্রাকচার, এক্সেল এভাবেই অ্যালগোরিদমকে সেট করেছে। এবার আমার কাছে যদি এবিসি 1 2 3 বা 1 2 3 ABC আসে, তাহলে সবসময় লেফট অর্ডার হচ্ছে কেন? কারণ যখনই আমি কখন নিউমেরিকের সাথে নন নিউমেরিক ডেটাকে অ্যাডিশন করব, মানে যুক্ত করব, সঙ্গে সঙ্গে সেটা অটোমেটিক্যালি টেক্সটে মুভমেন্ট হয়ে যাবে, তাকে টেক্সট হিসেবে ট্রিট করবে। এখানে আমি স্টার্টিং এ লিখি বা এন্ডেই লিখি, এই আমার এখন টেক্সট হয়ে গেছে। আবার কোনো নিউমেরিকের আগে যদি আমি কোনো সাইন ইউজ করি, সেটা আমার টেক্সট ডেটা হয়ে যাবে। এই ডেটা কোথায় সবচেয়ে বেশি দেখা যায়, যারা এসএপি তে সবচেয়ে কাজ করে। নেক্সট ক্লাসে আমি এসএপি থেকে শুরু, এসএপি ডেটা নিয়ে কাজ করাবো, তখন দেখবি এসএপি সমস্ত ডেটাতে এই প্রবলেম আসে। বা লিগাল এমআইএস যেগুলো হয়, লিগাল ফার্মে, তাতে এই প্রবলেম আসবে, যে ডেটাকে চেঞ্জ হয়ে যায়, এই যে এরর আসে। এররটা কি, নাম্বার স্টোরড অ্যাজ টেক্সট, ও নিজেই তোমাকে বলছে যে নাম্বারটা টেক্সট হিসেবে স্টোরড হয়ে গেছে। সেটার জন্য আমি ইউজ করতে পারি ভ্যালু, ভ্যালু ফাংশন ইউজ করতে পারি, বা আমি এটাকে এডিট করতে পারি, কিন্তু এডিট করাটা কোনো অপশন না, আমি ইউজ করবো ভ্যালু ফাংশন। এই ছিল ওভারভিউ। এবার এসব সরাই, এবার আমরা শিটে যাব। এই ক্লাসগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি বেসিক, সেই জন্য আমি অত ডেপথে ঢুকলাম না।
আমি একদম বেসিক ফর্মুলা থেকে শুরু করছি, যেটা থেকে আমাদের বেশি প্রায়োরিটি লাগবে। এইগুলো তো করতে করতে আমরা অলরেডি শিখেই যাব। এতে কন্ডিশনাল ফরম্যাটিংও করাবো। ধরো এটা একটা অ্যাকাউন্টিং ডেটা, এই ডেটাটা আমি নাম দিচ্ছি ফ্লিপকার্ট বিলিং। আগে আমি ডেটাটা বুঝি যে আমি ডেটাটা কি পারপাসে নিয়েছি এবং কাজ কি হবে। তুমি একজন ফ্লিপকার্টের সেলার, তুমি কি করো, কোনো প্রোডাক্টের তোমার কাছে অর্ডার আসে, তুমি ফ্লিপকার্টকে বিক্রি করো, আর তুমি কোনো এক্সেল শিট মেনটেন করো রিগার্ডিং তোমার জিএসটি ফাইলিং, তোমার নিজস্ব অ্যাকাউন্টিং যাতে ইনভয়েসিং হয় তার জন্য। এবার কোন কিছুকে অ্যাডিশন করতে গেলে আমার হাতে আছে সাম ফাংশন। এক্সেল সাম বোঝে, সাম দিয়ে তোমাকে অ্যাডিশন করতে হয়। আমরা নিশ্চয়ই এভাবে সাম করতে যাব না, এভাবে নিশ্চয়ই সাম করব না। আমরা যদি এটাকে আমার কেউ নিচে সাম করতে বলে, একদম এন্ডে টোটাল সামেশন, তাহলে আমরা ইউজ করব শর্টকাট। আমি বলেছিলাম শেখাবো শর্টকাটের জন্য অল্ট ইকুয়ালস টু, একে আমরা বলি অটো সাম। এই ফাংশনটা একমাত্র সামের জন্য অ্যাপ্লিকেবল আছে, যাকে আমরা বলি অটো সাম অল্ট প্লাস ইকুয়ালস টু। এই পার্টিকুলার ফাংশন গুলোর শর্টকাট আমি পিডিএফ এ দেবো। আজকেও কিছু পিডিএফ আমার আছে যেগুলি ইম্পর্টেন্ট শর্টকাট। বিক্রম, হ্যাঁ বিক্রম বলো। স্যার বললাম যে পুরো সেলটাকে সাম করলেন, তো হুম, যে ভ্যালুগুলোকে সাম করলেন সেগুলো কি সিলেক্ট করলেন নাকি জাস্ট নিচে খালি ওটা না শর্টকাটটা করলেন? দেখো, আমি সিলেক্ট করব না, আমি করব কি অল্ট ইকুয়ালস টু প্রেস করব। যে মুহূর্তে প্রেস করব, এক্সেল আমার টোটাল যে রেঞ্জ, এটা তো আমার রেঞ্জ। রেঞ্জ কথার অর্থ হচ্ছে যে স্টার্টিং এন্ড এন্ডিং সেকশন অফ এনি ভ্যালু, মানে স্টার্টিং হচ্ছে, আমি যদি স্টার্টিং দেখি আমার থ্রিতে, মানে I3, আর এন্ডিং হচ্ছে কোথায়, আমার হচ্ছে I111, এই আমার অ্যাড্রেস। টোটাল অটো সিলেক্ট হলো, আমার সাম হয়ে গেল। এ হচ্ছে আমার একমাত্র সামের জন্য এই ফর্মুলাটা আছে, যাকে আমরা অটো সাম বলি। এবার এর সাথে শর্টকাট দেখাচ্ছি। শর্টকাট কনভেনশনাল ওয়াইজ কেউ মুখস্থ করতে যাবে না, এটার সাথে এটা শর্টকাট। এক্সেল এর কাজ করার পদ্ধতি হচ্ছে উইদাউট মাউস। তাহলে শর্টকাটে যদি এটাকে আমাকে নিউমেরিকে আনতে হয়, মানে কারেন্সি ফরম্যাটে আনতে হয়, তাহলে আমি প্রেস করবো অল্ট। যেই মাত্র প্রেস করলাম, খেয়াল করে দেখো আপার রিবন, আপার রিবনে আমার কিছু অ্যাক্টিভেশন হয়েছে। এতটা সবার বুঝতে সুবিধা হচ্ছে না, কোনো জায়গায় অসুবিধা হলে বলো, তাহলে আমি তাকে বোঝাবো তারপর এগাবো। যদি এতটুকু আমি যথাযথ দেখালাম, কারো কোনো ডাউট থাকলে আমাকে এখনই বলো, যে রিবন এটা বুঝতে এই পারছি। এই জায়গাটায় তো ওই যেটা দেখাচ্ছেন উপরে। হ্যাঁ, এটাকে বলে রিবন। যে কোনো টুলস এর রিবন বলে, ওয়ার্ডেরও এটা আছে, এক্সেলেরও আছে। তাহলে তুমি যখনই এক্সেল এর শর্টকাট ইউজ করবে, মানে এক্সেলটাকে টোটাল যদি কিবোর্ড ইউজ করতে হয়, আগে প্রেস করবে অল্ট। অল্ট কেন? অল্ট হচ্ছে অ্যাক্টিভেশন করে শর্টকাট গুলোকে। এবার অ্যাক্টিভেশন হয়েছে, দেখো ফাইলকে এফ দিয়ে ডিনোট করেছে, এইচ দিয়ে এইচ, ইনসার্ট কে এন। এটা মনে রাখার কিছু নেই, এটা এটাই আসবে তোমার, এটা এনই আসবে ইনসার্টের ক্ষেত্রে। তাহলে কারেন্সি ফরম্যাট চেঞ্জ করার জন্য আমি কি দেখিয়েছিলাম, দেখিয়েছিলাম যে আমার এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে হবে, নাম্বার ফরম্যাট। সেটা কোথায় আছে? সেটা আছে হোমে। তাহলে নেক্সট কি প্রেস করব? এইচ। যেই আমি এইচ প্রেস করলাম, আরো কিছু ফাংশন আমার অ্যাক্টিভেট হলো। আমার কোথায় চেঞ্জ হবে? চেঞ্জ হবে নাম্বারে। সেটা কি দিয়ে ডিনোট হচ্ছে? ইন। নাম্বার আমার হয়ে গেল, এটা অ্যাক্টিভেট হয়েছে, সেই জন্য দেখো গ্রে আইকন দেখাচ্ছে জেনারেলে। আমি কি প্রেস করলাম? নেভিগেশন কি, যেটা কিবোর্ডে থাকে,
তার ড্রপ নেভিগেশন মানে নিচের যে নেভিগেশনটা থাকে লোয়ার নেভিগেশন প্রেস করলাম, কারেন্সিতে গেলাম, আর যদি আমার অ্যাকাউন্টিং লাগে অ্যাকাউন্টিং এ যাব, প্রেস এন্টার। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে? হ্যাশ। হ্যাশ কেন দেখাচ্ছে? এই শর্টকাট কোশ্চেন গুলো দেবে ইন্ডিটে, যে কোনো ভালো কোম্পানির যদি অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে একটা এক্সেল টেস্ট আসবে, আর এই এক্সেল টেস্ট গুলো ইন্ডিড, লিঙ্কডইন, ইন্ডিকেট থাকে, এই কোশ্চেন গুলোই তোমার আসবে। বা ফেস টু ফেস ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেনই দেবে, যাকে বলা হয় সিচুয়েশন ওরিয়েন্টেড কোশ্চেন। এবার তোমার কাছে হ্যাশ এসেছে, হ্যাশ আসার কারণ কি? হ্যাশ আসছে কারণ তোমার যে ডেটা ভ্যালু, এই ধরো একটা সেল, এই সেলটা আমরা ছোটবেলায় কি একটা অঙ্ক করেছি, চৌবাচ্চার অঙ্ক। তাই ধরো এটা একটা চৌবাচ্চা, এতে ধরে 100 লিটার ওয়াটার, কিন্তু আমরা এখানে ওভারফ্লো করছি কত, 150 লিটার ওয়াটার। এই সেলটার থেকে তো ওভারফ্লো হয়ে ডেটা পড়তে পারে না, জল হলে পড়তো। যেহেতু ডেটার ওভারফ্লো কোনো দেখা যায় না, সেই জন্য ওকে করেছে কি, ওকে একটা নন নিউমেরিক একটা স্পেসিফিক আইকন দিয়ে শো করছে। তাহলে সেই জিনিসটাকে ঠিক করার আমার কি উপায় আছে, যেটা সবাই করে থাকে দেখবে, পাশের সেলে গিয়ে ডবল ক্লিক। আমি এভাবে করব না, তোমরা এভাবে করবে না। প্রেস করবে কি, অল্ট এইচ ও আই, কি অল্ট প্লাস এইচ প্লাস ও আই, এর মানে কি, রিসাইজ দ্য উইথ অফ টেবিল অর সেল। আর আমি আবার এটাকে কমালাম, অল্ট এইচ ও আই। বোঝাতে পারলাম? নেক্সট তাহলে যাবো, বলো, কারোর কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তখন কি ওই সেলটা সিলেক্টেড থাকতে হবে? সেটা আমি তোমাকে আবার দেখাচ্ছি। এক তুমি সিলেকশন করে করতে পারো, নাহলে আমি এখান থেকে সরাচ্ছি। দাঁড়াও, একদম ফার্স্ট থেকে দেখাচ্ছি তোমার যেখানে কোশ্চেন ছিল। অ্যাকচুয়ালি স্যার ডেটাটা যখন বড় হয়ে যাচ্ছে তখন সাবমিশনের ক্ষেত্রে তখন একটা প্রবলেম হচ্ছে, সেই জন্য তাই তো এটা। হ্যাঁ, এবার আচ্ছা। আমার দেখানোর কাজটা কি, যে লোকে করে না এটাকে নেবে, বা অনেক লোককে দেবে, এটাকে টোটাল সিলেকশন যাবে, রাইট ক্লিক করবে, ফরম্যাট স্যার সেলে যাবে। বলছিলাম যে আমার নেটটা চলে গিয়েছিল, একটু কি করলেন একটু বলবেন কাইন্ডলি? হ্যাঁ বলছি, ওই হ্যাজের পর থেকে। হ্যাঁ আমি বলছি ম্যাডাম। অনেকে দেখবে এইভাবে কাজ করে, ফরম্যাট সেল, এখানে গিয়ে অ্যালাইনমেন্টে যাবে, আবার সিঙ্ক টু ফিট এসব করবে। এইভাবে কেউ করবে না, এইভাবে করার কোনো দরকারই পড়ে না এখানে। এইসব সরিয়ে দিলাম। আমার কি হচ্ছিল, সেলস করতে হবে, হয়ে গেল। এবারে সেলটাকে তো ঠিক করতে হবে কিসে, অ্যাকাউন্টিং এ, যেটা প্রশ্ন করলো রঞ্জিত। অল্ট এইচ এন, অ্যাকাউন্টিং। তাহলে এটা অলরেডি সিলেক্টেড আছে, কারণ এটা আমার গ্রিন আইকন দিয়ে চারদিকে শো করছে, মানে এটা সিলেক্টেড। এটাকে আমাকে সেল প্রপারলি রিসাইজ করতে হবে, তাহলে সিলেকশন আছে, অল্ট এইচ ও আই। হ্যাঁ, অল্ট এইচ ও আই। এরপরও তোমার একটা কাজ আসলো, যে আমার যে ডেসিমেল ভ্যালু আছে সেটা আমি দেখতে চাই না। আবার কি করব, আমাকে তো হোমে যেতে হবে, কারণ আমার হোমে এই অপশনটা আছে, যেটা হচ্ছে ডিক্রিজ ডেসিবেল। ডিক্রিজ ডেসিবেল, এটা হচ্ছে ইনক্রিজ ডেসিবেল। তাহলে অল্ট এইচ 9, অল্ট এইচ 9। এবার প্রশ্ন হতে পারে, যেটা স্টুডেন্টদের ক্ষেত্রে প্রশ্ন হয়, এই ছোট ছোট ক্ষেত্রে এত করা কি আছে, মাউস নিয়ে ইউজ করব। এইটা একটা মিডিয়াম সাইজ ডেটা। ধরো তোমাকে আমি এই ডেটাটা ওপেন করছি, যেটা আমি আগে কয়েকটা ফাইলে দেখিয়েছি। এই ডেটাটাকে, তোমার যখন তুমি ডেটাটাকে ক্লিনিং করছো, বা
এরপর কম্পিটিশন করছো, তখন যদি তুমি বারবার এইভাবে মাউস ইউজ করছো বা জেনারেল ইউজেসে যাচ্ছ, তোমার টাইম কনজিউমিং বেড়ে যায়। আর এই টাইম কনজিউমিংটা তোমার কমাতে হবে। তুমি কিভাবে অফিসে কাজ করছো সেটার জন্য না, আমার কথা হচ্ছে ইন কেস যেই মুহূর্তে তোমার ইন্টারভিউ আসবে, মেশিন টেস্ট যদি দেয়, সেখানে তোমাকে একটা অপটিমাল কিছু দেখাতে হবে, মানে ওটাই তোমার কাজ। তো অপটিমাল দেখানোর জন্য তারপরে তুমি যেভাবে খুশি করো, সেটা তোমার কমফোর্ট জন্য হয়। তাহলে এখানে আমি কি করবো, সেম জিনিস। আর আমি যদি এইভাবে করতাম, টোটাল সিলেকশন বা এই ফরম্যাট নিজেও করি না এভাবে, সব র্যাপ টেস্ট টেস্ট করে টেস্ট না। আমি শর্টকাটই করি ভাই, এইসব জিনিস আমার দ্বারা হয় না। সে 2007 সালের এইভাবে করতে হবে কাজ, ওইভাবে করার থেকে শর্টকাট ইউজ করো। এটা দেখালাম সাম। এবার সামে যখন আমরা ঢুকেছি, সামের কমপ্লেক্সিটিতে আমরা যাব। সামের কমপ্লেক্সিটি কি? সামির। তার আগে সবার কাছে 2021-এর এক্সেল ভার্সন আছে সবার সিস্টেমে? যদি না থাকে আমাকে বলো, তাহলে আমি লিঙ্ক আলাদা করে দেবো। আমার নেই স্যার। আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো, আপনাকে বলেছিলাম। আমারও নেই, আমাকেও দেবেন। একজন একজন করে বলো, একজন। হ্যাঁ জয়দীপ, তুমি বলো। আমাকেও দেবেন। ঠিক আছে, জয়দীপের, হ্যাঁ জয়দীপ বলো, তখন শুনতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই সেম আমাকেও দেবেন স্যার। আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো। শোন না। হ্যাঁ হ্যাঁ স্যার আমাকেও দেবেন। 13টা আছে, 2021টা কি করতে হবে? না, 13 ইউজ করো না। তুমি আচ্ছা 13 আচ্ছা ইউজ ঠিক করলে আছে। আজ আর ফ্রুটফুল নেই। কেন 2021 বলি? আজকের এক্সেলে ভার্সন কি, আমি সবাইকে লিংক দিয়ে দেবো, ইনস্টলেশন প্রসেস দেখিয়ে দেবো, তারপর অ্যাক্টিভেশনে কিছু হলে সেটা আমি নিজে পার্সোনালি এনিডেক্স থেকে নিয়ে অ্যাক্টিভ করিয়ে দেবো। ঠিক আজকের আছে। আমরা এক্সেলে কি ভার্সন ইউজ করছি? আমি এই ভার্সন, এই সিস্টেম ইউজ করি 2365। আর একটা সিস্টেম আছে, সেটা আমি ইউজ করি 2024, যেটা 2024, যেটা মার্কেটে এখনো আসেনি, স্পেশাল এন্ড ইউজারদের জন্য ট্রায়াল চলছে। এবার এটার মধ্যে যে যে যদি কারোর ফর্মুলা, কাছে 2024 থাকে তাকে কি 21টা ইনস্টল করতে হবে? 2024 আপনার কোথাও পাবেন না। ইউজার লাইসেন্সই নেই, মানে স্যার ইনস্টলই করতে আছে পারেন। আছে 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 স্যার। 2024 আপনার কাছে অ্যাক্টিভেশন আছে? হ্যাঁ স্যার আছে। এই 2024 থেকে আপনার 21 কেন লাগবে? আপনি সব সব সময় ইউজ করবেন লেটেস্ট। আপনি অ্যাপ আপডেট করেন যেরকম, মোবাইলের অ্যাপের মতো এটাকে আপনার আপডেট থাকতে হবে। কেন থাকতে হবে? যে ফাংশন গুলো আমি করাবো সেটা হচ্ছে একদম মডার্ন ফাংশন, এবং অনেক ফর্মুলা আছে যেরকম ফিল্টার, ইউনিক, শর্ট, যেগুলো 13-তে, 16-তে, 19-এ কোথাও নেই। সেগুলো এসেইছে হচ্ছে 21 সাল থেকে। সেগুলো শিখতে হবে, যেটাকে আমরা 365 বান্ডেল বলি। তো তখন সেগুলো প্রবলেম হবে। 13, 16, 19 এগুলো কিছু ইউজ করবেন না। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 21। যান, 21 ইউজ করুন। এবার সামের সাথে আমার কমপ্লেক্স কি আছে? সামির। একটার পরে কি হলো বললেন না, আমার নেটটা চলে গেছিল। না, আমি বললাম আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। ইনস্টলেশন যাদের অসুবিধা আছে, ইনস্টলেশন কিভাবে করতে আমি দেখিয়ে দেবো। তারপরে পার্সোনালি কার্ড যদি অসুবিধা হয়, সেটা আমি পার্সোনালি এনিডেক্স থেকে নিয়ে একটা করিয়ে দেবো। আমি কাজের সাথে সাথে ফর্মুলা, ফাংশন দেখাবো বা শর্টকাট গুলো দেখাবো। শুধু শর্টকাট একটা ক্লাস, কেউ মনে রাখতে পারে না। এবার শর্টকাট হচ্ছে একটা হ্যাবিট, ইউজ করার হ্যাবিটের সাথে সাথে মনে থাকে। এবার যেহেতু আমি করলাম, সামের কমপ্লেক্স কি আছে? সামের কমপ্লেক্স হচ্ছে সামির। সামিফ কি? একটা ফর্মুলা। আর সাম কি? একটা ফাংশন। যখন দুটো, যারা এই ক্লাসে অলরেডি ছিলে, তারা বলতে পারবে ফাংশন আর ফর্মুলার মধ্যে পার্থক্য কি? তাদেরকে আমি তখন বলেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, যে স্যার ফাংশন হচ্ছে স্যার যেটা একটা কাজ করতে পারে, আর ফর্মুলা হচ্ছে যেটা অনেকগুলো কাজ একসাথে করতে পারে। এক্স্যাক্টলি।
সাম হচ্ছে, যেমন সাম যদি উদাহরণ নিই, সাম একটাই কাজ করতে পারে, যা হচ্ছে অ্যাডিশন। ও না তো অন্য কিছু পারে। এবার সাম ইফ কি পারে? সাম ইফ হচ্ছে একটা কন্ডিশনের সাথে সাথে আরো কিছু কাজ সে সামেশন করে দিতে পারে, তাকে একটা কন্ডিশন দিতে হচ্ছে। আবার সাম ইফস যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপল কন্ডিশনকে বেস করে কাজ করে, সেটা হচ্ছে সাম ইফস। তাহলে তার জন্য আমাকে ইফ ফাংশন জানতে হবে। তো যারা জানে তাদের তো সুবিধাই হবে, কিন্তু আমি একবার দেখিয়ে দিই সবার জন্য। ধরো আমি এখানে একটা আলাদা কলাম ওপেন করছি, লিখে দিলাম ইনসেনটিভ। একটা শর্টকাট, আমি ইনসেনটিভ একটা কলাম ওপেন করলাম। তো কলম ওপেন করার সাথে সাথে আমার এই ফরম্যাটটাও তো দরকার। ফরম্যাটটা কি? এই যে সুন্দর বর্ডার লাইন করা আছে, তাহলে এই বর্ডার লাইনটা আমার এখানে দরকার। তাহলে কোনো কিছুকে বর্ডার লাইন করতে গেলে আমি যে সেলটা ওপেন করেছি সেই সেল থেকে পাশের সেলে যাব, পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট হলো, দেখো পুরো সিলেকশন হয়ে গেল। এবার আমার চাই সেভ যেরকম ফরম্যাট আছে সেই ফরম্যাটটাকে আমার জানা। তো কোনো কিছু বর্ডার করতে গেলে অল্ট এইচ বি, বি মিন্স বর্ডার, এ টোটাল বর্ডার। আরো একবার দেখাচ্ছি, অল্ট, প্রথম প্রথম যারা এরকম করবে তারা আমি তাদের প্রসেস হচ্ছে শুধু প্রেস করবে অল্ট, ছেড়ে দেবে, প্রেস করবে এইচ কিবোর্ড থেকে হাত সরিয়ে নিলে, এবার প্রেস করবে বি, দেন প্রেস করবে এ। এটা হচ্ছে টোটাল বর্ডার। এরকম বর্ডারের অনেক ফাংশন আছে, মুখস্থ করা বা লাস্টে কি লাস্টে কি স্যার এ প্রেস করতে বললেন নাকি বললেন? হ্যাঁ এ প্রেস করতে বললাম। দেখো অল্ট এইচ বি এ, কেন এ? দেখো মাউস পয়েন্টারটাকে খেয়াল করো, অল বর্ডারের পাশে কি লেখা আছে? এ। তাহলে আমি এ প্রেস করব, তাহলে আমি অল, অল বর্ডার হয়ে গেল। কেউ খাতায় লিখতে যাবে না, কিছু শিট এই শিটগুলোতে দিয়েই দেবো, ক্লাস এন্ডের 10-15 মিনিট পরে এসেই যাবে, গ্রুপেও আমি দিয়ে দেবো। সেখানে বলতে বারবার প্র্যাকটিস করতে থাকো, নিজের কাছে এক্সারসাইজ থাকলে সেখানে করতে থাকো, তাহলে আস্তে আস্তে মেমোরাইজ হয়ে যাবে তোমার হাতে, ওগুলো ইউজ টু হয়ে যাবে জিনিসগুলোর সাথে। হয়ে গেল। এবার ইনসেনটিভে দুটো ক্রাইটেরিয়া বলেছে কি, ধরো নিজেদের মতো একটা ধরে নিই যে যাদের টোটাল প্রাইস গ্রেটার দেন 1 লাখ, তারা টোটাল প্রাইসের উপর 10% ইনসেনটিভ পাবে, আর যাদের 1 লাখের কম তারা 5% পাবে। এই একটা কন্ডিশন আমাকে দিয়েছে। আর কন্ডিশনটা আমাকে আগে ইফ যেহেতু শিখছি, আমাকে ইফ এর কন্ডিশন তৈরি করতে হবে। তাহলে আমাকে ইনসেনটিভ বের করতে গেলে ইকুয়ালস টু ইফ। এই ক্ষেত্রে একটা কথা বলার, এক্সেল এর ফাংশন ইকুয়ালস টু দিয়েও যেমন শুরু হয়, মাইনাস দিয়েও যে কোনো ফাংশন শুরু হয়। মাইনাস দিয়ে কখন ইউজ করব? এটা ইউজ হয় মোস্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানানোর সময়, বা এসওএ মানে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস বানানোর সময়, যখন আমরা কোনো লস ফিগারকে দেখাই যে 10 টাকার জিনিস আমি 5 টাকায় বিক্রি করেছি, মানে 5 টাকা লস, তখন আমাকে সেটাকে মাইনাসে দেখাতে গেলে আমাকে আলাদা করে মাইনাস এডিশন দেখাতে হবে বা ব্র্যাকেট ইউজ করতে হবে। তার থেকে সেই ক্ষেত্রে যদি কোনো ফর্মুলায় কাজ হয়, আমি ডাইরেক্ট মাইনাস দিয়ে শুরু করবো, অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে। ইন জেনারেল আমি সবসময় শুরু করবো ইকুয়ালস টু থেকে, ইফ।
ইফ এর পরে তিনটে পার্ট আমার কাছে দেখাচ্ছে, তিনটে পার্ট কি? আমি ক্লিয়ারলি বোঝাতে ভালোবাসি, আরো ডিটেলসে বোঝাবো, যাতে সিনটেক্স এসব নিয়ে কারো ডাউট না থাকে কখনো। ইফ ফাংশন, এটা কি বলছে? একটা লজিক্যাল টেস্ট, সেকেন্ড ভ্যালু ট্রু, সেকেন্ড ভ্যালু ফলস। এই জিনিসগুলো কি আমার কাছে? একে বলা হয় সিনটেক্স। সিনটেক্স হচ্ছে মোড অফ অপারেশন। সহজ ভাষায় বলতে গেলে, তুমি শিয়ালদা নর্থ সেকশনে দাঁড়িয়ে আছো, একদম মিডিলে, যেখান থেকে আমরা বোর্ড দেখতে পাই যে কোন ট্রেন কোন স্টেশনে ছাড়বে। তুমি ফার্স্ট ভিজিবল করলে যে ব্যারাকপুর লোকাল দিয়েছে 1 নম্বর, এটা তোমার দেখা হয়ে গেল। এবার তোমার অপারেশন স্টার্ট হবে। তুমি কি করবে? এখান থেকে 1 নম্বরের দিকে যাবে, এটা হচ্ছে সিনটেক্স 1। 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে, এই 1 নম্বর প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো, গাড়ি আসলো, তুমি তোমার ঠিক করেছে মিডিল বার, মানে মিডিল যে সেকশনটা, সেই সেকশনে উঠবে। তুমি তাহলে 1 নম্বরে পৌঁছেছো, একটা পার্ট কমপ্লিট। সেকেন্ড পার্ট কি? 12 কোচের যদি গাড়ি হয়, তার যে মিডিল যে সেকশন, সেখানে পর্যন্ত হেঁটে গেছো, রেডি হয়েছে ওঠার জন্য, গাড়ি সবে ঢুকলো, তুমি ট্রেনের মধ্যে উঠলো, অনবোর্ড হলে। তাহলে তিনটে পার্ট তোমাকে কমপ্লিট করতে হচ্ছে একটা ট্রেনে ওঠার জন্য। আমি ধরে নিচ্ছি এভাবেই সবাই করে। আর তোমার এই যে জার্নিটা স্টার্টিং এর সিনটেক্স কি ছিল? প্রথমে 1 নম্বর পৌঁছানো, সেকেন্ড পার্টিকুলার যে কোচে উঠবে তার জন্য পজিশন নেওয়া, দেন অনবোর্ড হওয়া। সেম ফর্মুলারও ক্ষেত্রে সিকোয়েন্স আছে, তাহলেই তো ফর্মুলাটা কাজ করতে পারবে। সে ফর্মুলাই হোক, পাইথনের ডেটা সেটই হোক, জাভা হোক, সবারই সিনটেক্স লাগে। তাহলে এর সিনটেক্স যে লজিক্যাল টেস্ট, আমি যে লজিকটা দিচ্ছি তার লজিকের টেস্টটা হবে এখানে। এই টেস্টটা যদি পজিটিভ হয়, তাহলে আমি এখানে যদি কোনো ফর্মুলা দিই, যদি কোনো টেক্সট লিখি, যদি কোনো অন্য কিছু নিউমেরিক্স লিখে 1 2 3 4, সেটা শো করবে, যদি এটা পজিটিভ হয়। যদি এটা পজিটিভ হয়, যদি এটা পজিটিভ না হয়, যদি নেগেটিভ হয়ে গেল, তাহলে নেক্সট পার্ট যেটা বলছে ভ্যালু ইফ ফলস, যদি ফলস হয় মানে নেগেটিভ হয়ে যায়, তাহলে আমি এখানে যাই লিখবো সেটা ওখানেও শোকেস করবে। এই দুটোর কাজ হচ্ছে, যা আমি দেব, দুটো অপশন দিয়েছি, অপশনের মধ্যে যে অপশনটা ঠিক হবে সেটাকে শোকেস করা। ও কিন্তু এখানে কোনো মানে ইন্টেলিজেন্সের কাজ করছে না, ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে লজিক করছে। এর কাজ হচ্ছে শুধু ট্রেনে ওঠাটা, ট্রেনে উঠবে কি উঠবে না, এ ঠিক হলে উঠবে, না হলে উঠবে না। এই হচ্ছে সিনট্যাক্সের কাজ। তাহলে লজিক্যাল টেস্ট আমি কি দেবো? আমাকে কি বলেছে? টোটাল প্রাইস যা 1 লাখের থেকে বেশি হবে, তাহলে টোটাল প্রাইসকে আমি সিলেকশন করব। এই যেটা আছে F3, এ ডিনোট করছে কাকে? টোটাল প্রাইসকে। F3 তার অ্যাড্রেস, এই টোটাল প্রাইসের অ্যাড্রেস গ্রেটার দেন কি 1 লাখ। এই হয়ে গেলে আমার লজিক শেষ হয়ে গেছে, আমাকে একটাই লজিক দিয়েছে। এইটা যদি ঠিক হয়, ঠিক হলে কি বলেছে? এই যে টোটাল প্রাইস, তার 10% হবে আমার ইনসেনটিভ। যদি ভুল হয়, তাহলে এই টোটাল প্রাইসের 5% হবে। আমি এটাকে করে দিলাম 500 টাকা।
এবার আমি কপি পেস্ট, এখানেও আমি একটা কথা বলবো, এই মাউস নিয়ে ডবল ক্লিক করতে যাবে না। ডবল ক্লিক করতে কেন যাবে না? তুমি তোমাদের এক্সেল যদি কারো সিস্টেম থেকে আবার ওপেন করো, আরো ভালো বুঝতে পারবে। তোমার এক্সেলে দেখবে এখানে একটা পজিটিভ সাইন দেখাবে, প্লাস এরকম সাইন আসবে, শুধু জেনারেল প্লাস। আমারটা কিরকম আসছে? মোটা প্লাস। এই দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। এই প্লাস এর মানে হচ্ছে যা ড্র্যাগ ইন ড্রপ আউটের সুবিধা আছে, ড্র্যাগ ইন ড্রপ আউট মানে টেনে নিয়ে নামানোর ক্ষমতা আছে, এইটার কোনো ক্ষমতা নেই। কেন নেই? তুমি যখনই যে তোমার সে টেস্ট নেবে, সে সিস্টেমে এক্সেল করে, তার এক্সেলে যদি ভিবিএ অ্যাক্টিভেশন থাকে, ভিবিএ অ্যাক্টিভেশনের কাজ হলে এই ড্র্যাগ ইন ড্রপ আউটটা চেঞ্জ হয়ে যায়। সেটা চেঞ্জ করতে হয়, অপশনে যেতে হয়, প্রুফিং এ মনে হয় সম্ভবত আছে, ওটা আমি পরে দেখিয়ে দেবো এখানে, এখন সময় নষ্ট হবে। ওখানে গিয়ে চেঞ্জ করতে হয়। সেই জন্য বলি তখন তুমি এটা করতে পারবে না, এই জায়গায় প্রবলেম শুরু হবে যে আমি এটা আমার সাথে কেন মিল হচ্ছে না, আমি বাড়িতে এরকম করেছি, আমার কেন আসছে না কেন। তাই জন্য সবসময় কপি করবে, পাশের কলমে চলে যাবে, পাশের কলম থেকে নিচে পেস্ট করবে, দুদিকে তোমার হয়ে গেল কপি পেস্ট, মাউসের দিকে যাবেই না। একবার একটু দেখান তো একবার দেখাচ্ছি, কারণ এই প্রবলেম গুলো আমি প্রথম দিকে বা আমার অনেক স্টুডেন্ট বা আমার অনেক বন্ধু বান্ধব এই প্রবলেম গুলো ফেস করেছে। ও ওর মতো করে গেছে, ও ঠিকই আছে, ও কোনো ভুল শেখেনি, কিন্তু সিচুয়েশন ভুলভাল হয়ে গেছে। এই সিচুয়েশন ভুলের জন্য কপি করবে সবসময়, কপি পেস্ট যদি করতে হয় ফর্মুলা, সবসময় পাশের কলমে চলে যাবে, একদম নেমে গেলে নিচে ডাইরেক্ট। তোমার এটার পাশেরটাই দরকার, পেস্ট করে দিলে। তাহলে হলো কি, টোটাল যে রেঞ্জের তোমার স্টার্টিং এন্ডিং পয়েন্টটা তোমার সিকিউর হয়ে গেল। এটা তোমার ট্র্যাক লাইন, এই দৌড়ানোর সময় স্টিপেল জাম্প করে না, জাম্প করে এদিকে গেলে দৌড়ে আবার জাম্প করে দাও, তোমার দুটো দিকে সিকিউর হয়ে গেল। সিকিউর হলে হবে কি, তোমার এখান থেকে এই যে সিলেকশনটা করবে না, এখান থেকে টোটাল এর বাইরে সিলেকশন চলে যাবে না। আর যদি তুমি এটা না দাও, এখান থেকে যে সিলেকশন দেবে দেবে লাস্ট পর্যন্ত চলে যাবে। এই জন্য আমরা সিকিউর করে নিই আগে। স্যার সিলেকশনটা, স্যার শর্টকাটটা কি করছেন মানে, ধরুন হুম, মানে একদম এন্ডে চলে এলেন একেবারে, হ্যাঁ মানে বলছি, আমি আগের ও করা যাবে। বলছি। তাহলে সিকিউর করে নেওয়ার কারণই হচ্ছে যাতে আমি একদম লাস্টে না চলে যাই, তাহলে তো সেই আমাকে ফার্স্টে আসতে হবে, আবার তাহলে আমাকে ম্যানুয়ালি আসতে হবে। এবার শর্টকাট, কপি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, সবকিছু আমি লাইন বাই লাইন করে পিডিএফ এ দিয়ে দেবো, যে এইভাবে এইভাবে আসছে, কন্ট্রোল তারপরে শিফট অ্যারো অ্যারো দিয়ে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ভি। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো হচ্ছে টোটাল রেঞ্জ সিলেকশন, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। আমার ইনসেনটিভ বেরিয়ে গেছে। এরপর ফরম্যাটিং করতে গেলে তোমাদের দেওয়া যাচ্ছে ফরম্যাটিং। এই হয়ে গেল আমার ইফ ফাংশনের করে বেসিক ইফ। এরপরে নেস্টেড ইফ আছে, ইফের সাথে এন্ড, ইফের সাথে অর, ইফের সাথে আরো অনেক ফাংশন আছে। তাহলে আমাদের মেইন মোটো কি ছিল? সামিফ শেখা। সামিফটা আমাকে শিখতে হবে, আমি সামিফে যাব। ফাইনাল প্রাইস। এবার তুমি কাজ করছো, তোমার এই কাজই এসেছে অ্যাকাউন্টসে, তুমি কাজ করার পরে যতবারই তুমি ইয়ে করছো, স্ক্রল করছো, তোমার হেডার মিসিং হয়ে যাচ্ছে। এবার বলো হেডারটাকে ফ্রিজ করতে গেলে কি করতে হবে? কেউ জানা থাকলে বলো। কেউ ট্রাই করো যে আমাকে যদি একটা কোনো রো কে ফ্রিজ করতে হয় তাহলে আমি কি করতে হয় এক্সেলে।
জয়দীপ আছে, কুশল আছে, রঞ্জিত। কেউ ট্রাই করলে না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ফ্রিজ পেন। হ্যাঁ, ট্রাই করো, দেখো যত তুমি ট্রাই করো তোমারই ব্রেন খুলবে। এখানে কোনো ভুল ঠিকের কিছু নেই, আমি কোনো টেস্ট নিতে বসিনি। একদম ঠিক বলেছে, ফ্রি স্প্যান ফ্রিজ বলে। পেন করে, যদি এবার ফ্রিজ হচ্ছে পেন করা যায়। আমি ফ্রি স্প্যান করলাম, ফ্রি স্প্যান হয়ে গেছে, আমি এখানে ফ্রি স্প্যান করেছি, স্ক্রল হচ্ছে। কেন হচ্ছে? এবার তোমাকে সিচুয়েশন আমি একটা দিলাম, দাঁড়া। এটাকে টোটাল কপি করছি, ভ্যালু ভ্যালু এররটা ইগনোর করো। এখানে আমি কি লিখলাম, সাব টোটাল বলে ইউজ করছি। ধরো সাব টোটাল কি আমি পরে দেখাবো। এবার আমি ফ্রি স্প্যান করছি। ফ্রি স্প্যান করার সাথে সাথে কি প্রবলেমটা আসলো, আমার সাব টোটাল যে লিখেছিলাম সেটা আবার থেকে গেছে, আমার রো উড়ে গেছে। এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমি এখানে 9% দিয়েছি। এটা তো আমার কোনো ফর্মুলা না, এটা জাস্ট এ নাম্বার। এখানে ফ্রি স্প্যান করলেও সেম প্রবলেম আসছে আমার কাছে। এই জন্য সবসময় উচিত হচ্ছে এটাকে আগে সরিয়ে দাও। কোনো সেলকে মানে কোনো রো কে ডিলিট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল মাইনাস, পুরো ডিলিট করে দিলাম। এরপর আমাকে ফ্রি স্প্যান করতে হবে। এই দেখো এবার ফ্রি স্প্যান কাজ করছে, কিন্তু তখন কাজ করছিল না। তো ফ্রি স্প্যানের শর্টকাট হচ্ছে অল্ট ডাব্লিউ এফ আর। ফ্রি স্প্যানের শর্টকাট কি? অল্ট ডাব্লু। কেন ডাব্লু? অল্ট ডাব্লু মানে ভিউ, ভিউতেই তো আছে ফ্রি স্প্যান, তাহলে ডাব্লু। এফ, এফ এর পরে কি? আর, আর কি শো করছে? আর শো করছে ফ্রিজ দ্য টপ রো। ফ্রিজ হয়ে গেছে। এবার একটা টোটাল রো কে আমি ইনসার্ট করবো, তো রো ইনসার্টের ফর্মুলা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস। জিএসটি কি পার্সেন্টেজ ছিল? 9। রেফারেন্স এরর হয়েছে, রেফারেন্সটা তো তখন সরে গেছে। রেফারেন্স এরর ঠিক করতে গেলে এবার হেডারটাকে, হেডারটা বসে মানে হাইড হয়ে যাচ্ছে কি? এবার দেখো হেডার জিএসটি দুটোই স্ট্যাটিক আছে তোমার, ডেটা তোমার কমছে বাড়ছে, হেডার আর জিএসটি পার্সেন্টেজ দুটোই স্ট্যাটিক আছে। যখনই কোনো রো এর উপরে বা সেলের উপরে ফ্রিজ কোনো কিছু তোমাকে ইউজ করতে হবে, সে তোমার ফর্মুলা হোক কোনো নাম্বার হোক, তাহলে আগে ফ্রিজ করে নেবে টোটাল সেলের ডেটাকে, সেলের কি হেডারকে, দেন কলম ইনসার্ট করে তুমি সেখানে কোনো ফর্মুলা ইউজ করতে পারো বা নাম্বার ইউজ করতে পারো। যদি তুমি আগে সবকিছু করে তারপর ফ্রিজ করো, তাহলে তোমার আপার পজিশন ফ্রিজ হয়ে যাবে, তোমার পার্টিকুলার যে সিলেকশন করে ফ্রিজ করো এই সিলেকশন নেবে না। ক্লিয়ার হলো? আরেকবার বলুন, ওটা ক্লিয়ার হলো হ্যাঁ না। একবার বলুন স্যার। হ্যাঁ, তুমি যদি এই টেবিলটা করে নিয়েছো, তারপরে এখানে তুমি ফাংশন লিখেছো, ফর্মুলা লিখেছো বা 9% 10% লিখেছো, লেখার পরে এবার তুমি এটাকে ফ্রিজ করছো, সিলেকশন করে ফ্রিজ করছো, একদম জেনারেল পদ্ধতিতে টপ রো। এই ফ্রিজের সাথে সাথে কি হলো দেখো, তোমার এই যে 9% এই দুটো ফ্রিজ হয়ে আছে,
তোমার সিলেকশন করা যে হেডার ছিল প্রোডাক্ট কোড থেকে ইনসেনটিভ, সেই সিলেকশন চলে গেছে তোমার, এটা ফ্রিজ হবে না। এই প্রবলেমটাকে সলভ করার একমাত্র উপায় হচ্ছে আগে কোনো উপরে কোনো সেলকে অ্যাড করে কাজ করবে না, আগে জেনারেল থাকুক, একে ফ্রিজ করে নাও, টোটাল ফ্রিজ হয়ে গেল। এরপরে তুমি একটা রোকে অ্যাড করো, অ্যাড করার পরে 9% লেখো, এবার তুমি স্ক্রল করো, দেখো দুটোই একসাথে ফ্রিজ হয়ে আছে। তাহলে আগে টেবিলকে ফ্রিজ করবে না, আগে টেবিলের উপর কাজ হলে তারপরে রো অ্যাডিশন তারপরে ফ্রিজ করবে, তারপর রো অ্যাডিশন করবে। আগেই যদি সমস্ত রো অ্যাডিশন করে কাজ করে ফেলো, তাহলে তোমার যে মেইন যে কাজটা যেটাকে তুমি ফ্রিজ করতে চাইছো সেটা ফ্রিজ কখনো হবে না। এবারও ডাউট থাকলে এবারও বলো, যতবার ডাউট হোক হোক, আমি এটা ক্লিয়ার করবো, তাহলেই শেখাটা শেখার মতো হবে। রো ডিলিট যেটা করলেন, যেটা সেটা হুম, ওই আপনার মানে ওখানে যখন ডিলিট করছেন তখন তো ওই 9%টাও তো মানে উঠে যাচ্ছে নাকি ওটা হ্যাঁ যখন উঠে মানে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে স্যার ফেরাতে গেলে আবার ওই রো ওই শিফট যেটা কি বললেন ওটার পরে। এবার তোমাকে এই দেখো তোমার কাছে কোনো নেই কিছু, এবার তুমি হ্যাঁ ফ্রিজ হ্যাঁ করে নিলে, হ্যাঁ করে ফ্রিজিং নিলাম। কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ এবার তো তোমার উপরে 9% ইউজ করবে পুরো হ্যাঁ শো করার জন্য, হুম, তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস দিয়ে আচ্ছা একটা সিলেকশন করলে, 9% লিখলে, এটাকে তুমি এভাবে কপিও করতে পারো, বা এই পার্টিকুলার সেলে গিয়ে কন্ট্রোল আর প্রেস করতে পারো। কন্ট্রোল আর মানে কপি দ্য রাইট ডেটা, মানে রাইটে যে ডেটাটা আছে তোমার রাইট সাইডে এইভাবে কপি হয়ে যাবে। এবার তুমি করো হচ্ছে টোটাল প্রাইস ইনটু, এবার তুমি যতবারই স্ক্রল করো তোমার সেম জিনিস ঠিকঠাকই আছে। ঠিক আছে। অ্যাবসুলেট অ্যান্ড রিলেটিভ রেফারেন্সের সম্বন্ধে কেউ কখনো কাজ শিখেছো? তাহলে আমি এখান থেকে শুরু করবো। অ্যাবসুলেট অ্যান্ড রিলেটিভ রেফারেন্স, এই টার্মটা কেউ কখনো শুনেছো? কুশল ভট্টাচার্য যে বল হ্যাঁ, বল। অ্যাবসলিউটের রেফারেন্স শুনেছি। Okay, কুশল বল। স্যার আমি অ্যাবসলিউট যখন একটা জিনিসে মানে একটু কনফিউশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যেটা সিজিএসটির আপনি সেকেন্ড টাইম যে ফর্মুলাটা আপনি ক্রিয়েট করলেন না 9%-এর সঙ্গে যেটা হুম জিএসটি বেরোলো, হুম হুম হুম। ওটা না সিলেক্ট করে পরপর ওটা কিভাবে হয়ে গেল এটাই আমি বুঝতে পারছি না। বলে দিয়েছি, তুমি থাক। হ্যাঁ, তুমি আরেকজন কি বলছিলে? স্যার শুনেছি অ্যাবসলিউট আর রিলেটিভ রেফারেন্স। ঠিক আছে, আমি কুশলের প্রবলেমটাকে করছি। তুমি একজন যে নতুন এক্সেল করছে সে কি করে করবে? কিন্তু এটা এভাবেই করবে। কুশলের বক্তব্য হচ্ছে আমি এটা তাড়াতাড়ি এপাশ ওপাশ সেরে করে ফেললাম। দেখো তোমার কাছে কি কমন ফিল্ড আছে? কমন হচ্ছে 9%, যা তোমার চেঞ্জ হবে না। যদি তুমি এটাকে 5% করে দাও, তাহলে তুমি চাইবে সবকিছুই 5% হয়ে যায়। তাহলে আমার কাছে এটা হচ্ছে স্ট্যাটিক, এটা হচ্ছে তোমার বাড়ির পিলারের মতো, যেটা তোমার সেখানে থাকবে। লোকে দেয়াল চেঞ্জ করে ফেলে, দরজা চেঞ্জ করে, জানালা চেঞ্জ করে, পিলারটা পিলারের জায়গায় থাকে। এটা তোমার পিলার। তাহলে তোমার পিলারকে যদি পিলারের জায়গায় রাখতে হয়, ফার্স্টে পিলারের পজিশনটাকে সিলেক্ট করবে, টোটাল মানে অ্যাড্রেসটাকে প্রেস করবে F4। যদি F4 প্রেস করতে অসুবিধা হয়, অনেকের ল্যাপটপ থাকে, ল্যাপটপে অনেক সময় অসুবিধা হয়, সেখানে করবে কি বোথ সাইডে ডলার অ্যাড করবে, ডলার সাইন। কেন ডলার সাইন অ্যাড করবে আর ডিটেলস আসছি, আমি আগে এটা বুঝাই। কপি করলে, পাশের সেলে গেলে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো বা কন্ট্রোল ডাউন অ্যারো দিলে, পেস্ট করে ফেললে, তাহলে আমার কি হলো, রেঞ্জের স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্টটা সিকিউর হলো।
উপরে যাব, কপি করব, পেস্ট, টোটাল যাব, পেস্ট, টোটাল গেল, পেস্ট করে হচ্ছে একটা আমার এখানে পার্সেন্টেজটা সেম আসবে। সিজিএসটি এসজিএসটি অফিসিয়ালি 1% হয়, তাই জন্য আমি এখানটায় কপি করে এদিকে দিয়ে দিলেও আমার কোনো এফেক্ট পড়বে না। স্যার এই আর একটু আসতে দেখান, যেটা একটু হ্যাঁ দেখা যায় হ্যাঁ নিজে। অবশ্যই, কোনো জায়গায় স্পিড যদি বেড়ে যায় বলে দেবে, কারণ একটা হয় কি কাজ করতে করতে একটু স্পিড ইয়ে হয়ে যায়, অসুবিধা হলে তখনই বলে আমি চেঞ্জ করে দেবো। কপি করলাম, পাশের সেলে গেলাম, কন্ট্রোল ডাউন অ্যারো, তার পাশে যাওয়ার জন্য রাইট অ্যারো দিলাম, কন্ট্রোল ভি, আবার কপি করলাম, কন্ট্রোল শিফট আপ অ্যারো। এগুলো করতে করতে হাত সেট হয়ে যাবে, কন্ট্রোল ভি। এবার সিজিএসটি এসজিএসটি সবসময় সেম পার্সেন্টেজ হয়, তাই আমি অত মাথা না ঘামিয়ে কপি করে পাশের সেলেও দিয়ে দিলাম। দেখো এখানে 5% আছে, এটাও 5% করে দিই। কিন্তু একটা জিনিস চেঞ্জ হয়েছে, চেঞ্জটা তারা কুশলকে যে সে কুশল এখানে যেটা হ্যাঁ 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 কুশল বলুন স্যার। যেটা প্রবলেম হচ্ছিল বুঝতে, সেটা কি হয়েছে না আমি একবার দেখাবো? না না স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমি রিলেটিভ ডিফারেন্স অ্যাবসলিউটে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটা বোর্ডে যাই, ধরো দুটো বাক্স, দুটো অ্যামাজনের থেকে অর্ডার এসেছে। হুম, আমার কাছে কি করতে হবে? রিলেটিভ আর অ্যাবসুলেট। অ্যাবসুলেট কথাটা আমরা প্রচলিত ইংলিশে ইউজ করি, কি ইউজ করি? হ্যাঁ অ্যাবসুলেটলি বল এটা কি হবে, তার মানে টু দা পয়েন্ট, মানে এটা একদম পয়েন্টে হতে হবে। রিলেটিভ হচ্ছে যেটা অ্যাপ্রক্সিমেটলি হলেও হবে। যে জিও তিনটে প্ল্যান আছে, যেটা হচ্ছে 1.5 GB পার ডে, তিনটে প্ল্যান প্রিপেডে দেয়। এবার কোনো প্ল্যানের সাথে সে দিচ্ছে ওটিটি, কোনো প্ল্যানে সে দিচ্ছে 7 দিন বেশি ভ্যালিডিটি, আর কোনো প্ল্যানে সে দিচ্ছে 3 GB এক্সট্রা ডেটা। তাহলে যদি কেউ ডাইরেক্ট জিজ্ঞেস করে জিওর 1.5 GB প্ল্যান আছে, 1.5 GB প্ল্যান কত টাকার, একটার দাম যদি 700, একটার দাম 750, একটা 800 হয়, যে যেটা রিচার্জ করে সে বলবে ওই 700 টাকা মতো। এই 700 টাকা মতো হচ্ছে আমার কাছে রিলেটিভ। আর কোনো ব্রডব্যান্ড হচ্ছে 590 টাকায় 40 Mbps দেয়। তাহলে যদি কেউ বলে তুই তুই যে স্পিডটা ইউজ করছিস সেটা কত টাকা রিচার্জ, তার হয়তো ওই কোম্পানি আর কোনো প্ল্যান নেই, 590-তে 40 Mbps দেবে, তাহলে আমি 40 ইউজ করি, 590 টাকা দিই। তাহলে এটা হচ্ছে আমার কাছে অ্যাবসুলেট, এটা রিলেটিভ। এবার বক্সের ক্ষেত্রে আসি, ধরো তোমার পিনকোড 70091, এটাও সেম পিনকোড 70091, একই অ্যাড্রেসে দুটো বক্স আছে, অ্যামাজন ডেলিভারি করতে হবে। এবার এই 7091 এর মধ্যে অনেকটা বড় এরিয়া, কেউ এই এরিয়াতে থাকে, কেউ এতটা দূরে 500 মিটার দূরে থাকে। এই যে 500 মিটার দূর, তাহলে এই 70091 এর মধ্যে আরো ডিটেলিং কি হচ্ছে, পার্টিকুলার পয়েন্ট, যেটা আমরা জিপিএস এ বলি না, এই পার্টিকুলার আমি লোকেশনে আছি, এই লোকেশন। এটাকে যদি আমি এক্সেল এর সাথে কানেক্ট করি, এক্সেলে আমার কি আছে, সেল, ধরো দুটো সেল, আর সব সেল কিচ্ছু নেই, দুটো সেল। প্রথমত এই সেলটা হচ্ছে আমার যেমন জিএসটি ভ্যালু, যেটা হচ্ছে স্ট্যাটিক, যা চেঞ্জ হবে না কখনো। সেকেন্ড হচ্ছে এখানে আমার টোটাল ভ্যালু আছে,
যে ভ্যালুটাও চেঞ্জ হবে না, ভ্যালুটাও সেম থাকবে। কিন্তু আরো একটা সেল দিয়েছে সেমি বক্সের মতোই 9%, সেখানেও আমার সেম আছে, এটাও স্ট্যাটিক। কিন্তু যদি আমি এখান থেকে ফর্মুলাটা পুরো কপি করে এখানে বসাই, তাহলে যখন এই ফর্মুলাটাকে সিলেক্ট করেছিলাম ইকুয়ালস টু এই সেল, যদি সেল হয় এ, ধরলাম এ এর এ ইন্টু এটা বিবি, যখন আমি কপি করলাম তখন তো এটা শিফট হয়ে গেল, শিফট হয়ে গেল, শিফট হয়ে কি হলো, এই সেলটার পরে চলে আসলো, এই সেল থেকে এই সেলে ট্রান্সফার হলো। আর এই সেলের ছিল হচ্ছে সিসি, তাহলে গুণ হলো কি সিসি ইন্টু বিবি, কারণ এই দুটোকে, এইটাকে তো আমি অলরেডি স্ট্যাটিক করেছি মানে ডলার সাইন অ্যাড করে, তাহলে তো টোটাল ক্যালকুলেশনটাই ভুল। ক্যালকুলেশনটা কেন ভুল? 1,000 টাকার 9%, 90, তাহলে 90 টাকা যে সিজিএসটি হয়, এসজিএসটি ক্যালকুলেশন হলো 90 ইন্টু 9%, এটা সম্পূর্ণ ভুল হলো। এই সেম ভুলটাই হয়েছে আমার এখানে। দেখো এইটা স্ট্যাটিক আছে রেটটা, এখানেও যদি যাই এই সেলটাকেই নিচ্ছে এসজিএসটি তে, কিন্তু প্রথমে ছিল আমার F3 টোটাল প্রাইস, হয়ে গেল কি G3, এখানেই হচ্ছে আমার অ্যাবসলিউট রিলেটিভ রেফারেন্সের কাজ। তাহলে যখন আমি টোটাল প্রাইসের উপর কাজ করব, টোটাল প্রাইস ইন্টু প্রথমে জিএসটি নিলাম বেসিক, এবার আমার মাথায় রাখতে হবে জিএসটি ভ্যালুটা আমার তো সমান, তা আমি কোনোটাকেই উপরে বেসিসে যাব না, আমি দুটোতেই যাতে ফর্মুলা যায় সেভাবে করব। তাহলে আমার এখানে G1, এই যে G1 আছে, G1 এর মধ্যে কোনটা চেঞ্জ হবে? যদি আমি এই সেল থেকে এই সেলে আসি, চেঞ্জ কি হচ্ছে, জি এর থেকে এইচ চেঞ্জ হচ্ছে, ওয়ান কিন্তু ওয়ানের জায়গা আছে, মানে রোটা তোমার সমান আছে, রোটা হচ্ছে তোমার রেলের লাইন, এটা সমান আছে। গাড়িটা চেঞ্জ হচ্ছে, এখানে গাড়িটা হচ্ছে তোমার কলমের ভ্যালু, প্রথমে জি ছিল পরে হলো এইচ। আবার যখন আমি এই সেলে কাজ করব, এই সেলে চেঞ্জিংটা কি হবে, এখানে দেখো এফ টা সমান থাকবে, মানে কলমটা তোমার স্ট্যাটিক আছে, কলম কিন্তু চেঞ্জ হবে না। তোমার চেঞ্জ কি হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, চেঞ্জ হতে হতে যাবে। প্রথমে আমি নিলাম, এরপরে আমাকে রেফারেন্স করতে হবে। আমার এখানে লক করতে হবে কাকে, রো কে লক করতে হবে, রো যাতে চেঞ্জ না হয়। তো কোনো কিছুকে লক করতে গেলে তার পাশে আমাকে ডলার সাইন অ্যাড করতে হয়, কারণ আমার রোটা তো কমন, রো তো ওয়ান, যে রোটা আছে ওয়ানই থাকবে, ওয়ানের পর টু হবে না, জি এর পরে এইচ হয়ে যাবে, তাহলে ওয়ানকে আমি লক করলাম। আবার এখানে আমার এফটা কমন থাকবে, মানে এফ মানে কলম কমন থাকবে, 3 থেকে 4, 4 থেকে 5 হবে, তাহলে আমি এফ কে লক করলাম। কপি, কন্ট্রোল ডাউন, পেস্ট, কপি, কন্ট্রোল আপ, পেস্ট। এবার টোটালটাকে ধরো এখানে যে পেস্ট করি, বোথ ভ্যালু আর সেম, লজিক্যালি চেক করতে গেলে দিস ইকুয়ালস টু দিস ইজ ট্রু। দেখো এখানে এইচ এর পরে এইচটা ঠিকই আছে, এইচ হয়ে গেছে, ওয়ান স্ট্যাটিক আছে, এখানেও দেখো ওয়ান আছে, জি আছে, জি হয়েছে, এখানে এইচ হয়ে গেছে, কিন্তু এফ, এখানে F3 আছে, এখানেও F3 আছে, এইটা কোনোভাবে এটার উপর চলে আসেনি, সিজিএসটির উপর ক্যালকুলেশন হয়ে যায়নি। তাহলে যখন কোনো পার্টিকুলার রো অবলিক কলাম, যখন আমরা শুধু রো বা শুধু কলম কে ফ্রিজ করব, ফ্রিজ করবো কি দিয়ে, ডলার সাইন দিয়ে, তাকে আমরা বলা হয় রিলেটিভ রেফারেন্স, যেটা আমি জিও রিচার্জ দিয়ে বোঝালাম। যখন আমরা রো
অ্যান্ড কলাম বোথ আমরা করব লক, মানে A1 যদি A1 এর আগেও ডলার, বোথ ডলার সাইন দিয়ে লক করা, তাকে আমরা বলবো অ্যাবসুলেট রেফারেন্স। এ হচ্ছে স্যার এইগুলো একটা পিডিএফ এ দিয়ে দেবেন, নাহলে ভুলে হ্যাঁ যাবো। হ্যাঁ, আমি পিডিএফ এ দিয়ে দেবো, কালকে সকালের মধ্যে পিডিএফ এরকম ভাবে পিডিএফ পেয়ে যাবে, এরকম এত ছড়িয়ে না, সুন্দরভাবে পেয়ে যাবে। একে বলা হয় অ্যাবসুলেট রেফারেন্স, একে বলা হয় রিলেটিভ রেফারেন্স। হ্যাঁ কুশল বলো। স্যার বলছি কপি পেস্টের যে পরপর যে প্রসেসটা বললেন না, ওই লেফটে গিয়ে ডাউন আর ওগুলো হুম একটা হুম, লিখে দেবেন, হ্যাঁ একটুখানি। এটা পুরো আমি ডাউন এরকম দিয়ে লিখে দেবো যে হ্যাঁ সিটিআরএল হ্যাঁ মানে কন্ট্রোল, তারপর শিফট, আচ্ছা, এইভাবে থাকে না সিকোয়েন্স, একটা ওয়ার্ক ফ্লো হ্যাঁ মতো হ্যাঁ ওরকম করে দেবো। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। কুশল আর হাত তুলেছে। আপনার কাছে তো ওই টেবিলটার ভ্যালু আছে বলে আপনি করছেন, আমরা কি যে কোনো ভ্যালু নিয়ে ওরকম ভাবে করতে পারি? এইটার কথা বলছেন টোটাল প্রাইস? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ করতেই পারেন, এই ফাইলটা তো পাবেন, আপনি এখানে ফাইল চেঞ্জও করতে পারেন। টোটাল প্রাইস মানে কি, কোয়ান্টিটি, এই দেখুন কোয়ান্টিটির সাথে প্রাইস গুণ হয়েছে, তারপর জিএসটি, যেভাবে আমাদের অ্যাকাউন্টিং কাজে সেভাবেই ফাইল বানানো। আপনি এখানে সব ডিলিট করে নিজের মতো করতে পারেন, কিচ্ছু চেঞ্জ হ্যাঁ হবে না। হ্যাঁ, ওইটাই বলছি। আপনি এখানে এক এক নিয়ে নিন, আর এখানে 1000 নিয়ে নিন, দেখুন চেঞ্জ হয়ে গেল, সবকিছু আপনি মডিফাই করতে পারবেন। কুশল হাত তুলেছিল, কুশল বলো। না স্যার, কোনো কোয়ারি নেই স্যার, এমনি প্রেস হয়ে গেছিল। ও ঠিক আছে, এই হলো রিলেটিভ অ্যাবসলিউট ডিফারেন্সের মধ্যে ডিফারেন্স। এর শর্টকাট কি হচ্ছে, F4, ফাংশন 4। ফাংশন 4 আমি কিভাবে ইউজ করব, ধরো এইটাকে সরিয়ে দিলাম সবকিছু, এইটার উপরে আমি রিলেটিভ অ্যাবসলিউট করবো, তাহলে টোটাল সিলেকশন, ফার্স্টে প্রেস F4, যখন ফার্স্ট টাইম প্রেস করব প্রেস 1, তাহলে আমার টোটাল ফ্রিজ হলো, মানে অ্যাবসলিউট হয়ে গেল। সেকেন্ড ফ্রিজ, যেই সেকেন্ড প্রেস করলাম তখন কি হলো, আমার কলম আনফ্রিজ হয়ে গেল, রো ফ্রিজ হয়ে গেল। দেখো এফ এর আগে নেই কিন্তু 3-এর আগে আছে। তাহলে থার্ড টাইম প্রেস করব, থার্ড টাইম প্রেস করলাম, তখন হলো কি, আমার কলম ফ্রিজ হচ্ছে, রো ফ্রিজ হচ্ছে না, যেটা আমাদের দরকারও ছিল। আবার যদি আমি F4 প্রেস করি, তাহলে দেখো যেখান থেকে শুরু করেছিলে সেখানে চেঞ্জ হয়ে গেল। আমি একটা ডায়াগ্রামের মতো করেও দেখাচ্ছি, ধরো A1, F4 প্রেস করলে কি হলো, কাকে বলবো, অ্যাবসুলেট রেফারেন্স, এবিএস রেফারেন্স। আবার F4 প্রেস করেছো, কি হলো, এ থাকলো, তারপর ডলার, তারপর 1, মানে রো ফ্রিজ হলো, কলম আনফ্রিজ হয়ে গেল। আবার F4 প্রেস করলাম, কলম ফ্রিজ হলো, রো আনফ্রিজ হয়ে গেল। আবার F4 প্রেস করলাম, করার সাথে সাথে যেখানে ছিল মানে স্টার্টিং পয়েন্টেই আবার A1 এ চলে আসলো। এই হচ্ছে সাইকেল অফ রেফারেন্স। এগুলো তুমি কোনোদিন কোনো বই, কোনো ভিডিওতে পাবে না। এগুলো আমি যেভাবে কাজ করেছি বা আমি নিজে যেভাবে নিজেকে শিখিয়েছি, যাদের এইভাবে কাজ করেছি, সেটা হলো সাইকেল অফ রেফারেন্স। সেই জায়গাটায় সাইকেল অফ রেফারেন্সটা কোন কাজে লাগে, মানে এটা? কিছুই কাজে নাই, তুমি যে কাজটা করছো, তুমি যে শর্টকাট কি দিয়ে এখন কাজ করছো, দেখো হ্যাঁ তোমাদের হ্যাঁ সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এই হ্যাঁ ফার্স্টে F4 প্রেস হলে হচ্ছে টোটাল হয়ে গেল অ্যাবসলিউট, সেকেন্ড টাইম প্রেস করলে কি হবে, থার্ড টাইম কি হবে, আর ফোর্থ টাইম প্রেস করলে যেখানে শুরু সেখানে শেষ। তাহলে এইটাই হচ্ছে সাইকেল অফ রেফারেন্স। মানে F4 কে 4 বার প্রেস করলে 4 রকম চেঞ্জ হলে কি হবে, মানে পিয়ানোর মতো, পিয়ানোতে যেমন 4 বার প্রেস করলে নোট গুলো চেঞ্জ হয়, নোট চেঞ্জটাকে দেখানো হয়েছে। এইগুলোকে কেউ মুখস্থ বা প্রিন্ট আউট এসব করতে যাবে না, দেখবে নিজের মতো শিট বানাবে, যেখান থেকে পারো নিয়ে করতে 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 টিপ অফ দ্য নিপ হয়ে যাবে, একদম হাতে বসে যাবে জিনিসটা, অটোমেটিক হবে। তোমাকে শর্টকাট কিও জানা দরকার, আবার তোমাকে প্রসেসটা ভালো জানা দরকার। কারণ যখন ড্যাশবোর্ডে যাবে
কেপিআই কাজে করবে, কেপিআই ফরমেশন করবে, কি পারফরমেন্স ইন্ডিকেটর বানাতে হয়, তখন তোমার এইসব জিনিস একদম মানে কোন নলেজ তোমার লাগবে। কারণ এক্সেল সবাই করে, সবাই এক্সেল কম বেশি ইউজ করে, ড্যাশবোর্ড কজন বানাতে পারে, ওটা হচ্ছে তোমার আলটিমেট গোল। এবার ধরো তুমি যে এই জিনিসটাকে সিলেক্ট করেছো বা টোটাল এই যে জিনিসটা ফর্মুলা লিখেছো, সেই ফর্মুলার রেজাল্টটা কি হবে? তুমি তো এখানে জানো একটা এন্টার মারলে চলে আসবে, কিন্তু যখন তুমি কমপ্লেক্স ফর্মুলা লিখবে, যেটা আমাদের আরো অনেকগুলো ক্লাসের পরে আসবে, কমপ্লেক্স ফর্মুলা, ফর্মুলার মধ্যে ফর্মুলা, তখন আমাদেরকে ফর্মুলাকে ডিবাগিং করতে হয়। নিজেরা এখন থেকে প্র্যাকটিস করলে ছোট ছোট ফর্মুলার মধ্যে আরো ভালো এগুলো হ্যাবিচুয়েট হয়ে যায়। ডিবাগিং করতে হয়, যে সফটওয়্যার ডিবাগিং হচ্ছে টেস্টিং। ডিবাগিং করতে গেলে প্রেস করতে হবে F9। যে মুহূর্তে F9 প্রেস করবে, সঙ্গে সঙ্গে তোমার রেজাল্টটা, বিফোর প্রেস দ্য এন্টার, রেজাল্টটা তোমার শো হয়ে যাবে। যখন কমপ্লেক্স ফর্মুলা আমরা ইউজ করি তখন ফর্মুলাতে এরর আসা স্বাভাবিক, তখন আমরা ফর্মুলার পার্টিকুলার পজিশন গিয়ে গিয়ে ডিবাগিং করি যে কোথায় এরর আসছে। তাহলে যে পার্টে এরর আসছে তখন আমরা রিরাইট করতে হয় ফর্মুলাটা বা চেঞ্জেস করতে হয়, তখন আমরা F9 প্রেস করে দেখি। আর যে মুহূর্তে তুমি F9 প্রেস করে যদি এন্টার প্রেস করে দাও, দেখো তোমার ফর্মুলা চিরকথা চড় চলে গেছে, শুধু ইকুয়ালস টু হয়ে গেছে। এটাকে কন্ট্রোল জেড করলে তাও আসবে না। তাহলে তখন তোমাকে করতে হবে কি, আবার কপি করতে হবে টেস্ট। তাই ডিবাগিং যদি করে থাকো F9 প্রেস করে কোনো ফর্মুলাতে, কখনো এন্টার প্রেস করবে না, তাকে এস্কেপ দিয়ে সরে যাবে। বলো কাকে কত কি ডাউট আছে, আর আমি একটু এক্সটেন্ড করবো না এই ক্লাসটা। স্যার এই লাস্টের ডিবাগিংটা আর একবার একটু বলে দিন তো। হুম, এটা বলে দিন। টোটাল সিলেকশন করলে প্রেস F9। যে মুহূর্তে F9 প্রেস করলে তোমার কাছে রেজাল্টটা দেখাচ্ছে, কিন্তু তুমি যদি ভুল করে এন্টার প্রেস করে দাও, দেখো তোমার কাছে ফর্মুলা সরে গেছে। এখানে কি আছে, ফর্মুলা বারে ইকুয়ালস টু দেখানো আছে, এখানে ফর্মুলাটা নেই। এটা কন্ট্রোল জেড করলেও তোমার আসবে না। তাই ডিবাগিং এর নিয়ম হচ্ছে, যখনই তুমি F9 দিয়ে ডিবাগ করবে, সব কাজের পরে এস্কেপ দিয়ে ব্যাক করে যাবে। হ্যাঁ সুপ্রতিম, বুঝতে পারলেন? আবার বলবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে কোনো ফর্মুলা, যে কোনো ফর্মুলার ক্ষেত্রে এটা। যে কোনো ফর্মুলার ক্ষেত্রে এইগুলো দেখানোর একটাই কাজ, দেখো আমি এগুলো না দেখালেও হয়। হ্যাঁ এগুলো স্যার, মানে এগুলো প্র্যাকটিক্যাল করলে তখন বোঝা যায়, এগুলো তো করতে এইগুলো গিয়ে তো। দেখানোর আমার কেনই ফার্স্ট থেকে দেখাই এগুলো। ধরো তুমি কাজ করছো বা তুমি কোনো জায়গায় অ্যাপিয়ার হয়েছে, সিচুয়েশনে তুমি কোনো ফর্মুলা তুমি খুব ভালো জানো, তো আমাদের কনফিডেন্টও আছে, বাট কাজ করছে না। এবার তোমাকে কি বলবে, আপনি হয়ে গেছে, আপনি দিন দেখবো। এবার তুমি যদি ওখানে বারবার ফর্মুলা লিখতে শুরু করো, তোমার টাইম স্পেন্ড হচ্ছে, তাহলে শর্টকাট করে ওখানে পার্টিকুলার ফর্মুলাটাকে ডিবাগ মারো, দেখো কোথায় ভুল হয়েছে, ঠিক করে নাও। এগুলো হচ্ছে লাইফ সেভিং হয়ে যাবে, মানে ওই টাইমটা সেভ হয়ে যাবে তোমার। তোমাকে নতুন করে আবার ফর্মুলা লিখতে হবে না, ওখান থেকে তুমি নিয়ে নিতে পারবে যে আমার ভুলটা কোথায় হয়েছিল, ঠিক করে দিল। এই জন্য এগুলো অল্প অল্প করে প্রথম থেকে শুরু করে, হ্যাবিটটা তৈরি হওয়ার জন্য। বাকিটা বলো, আমি কি আর কিছু এক্সটেন্ড করব ক্লাস, না আমি এখানে আজকের মতো রাখবো? আর কারণ ডাউট থাকলে সেটাও বলবো। হ্যাঁ স্যার ঠিক আছে, থাকুন। আচ্ছা স্যার, বলছি যে ওই হুম, রো কলাম গুলো আপনার কিবোর্ড ইউজ করে কি বাড়ানো কমানো কি যেতে পারে, নাকি ওটা মাউসই ইউজ করতে হবে? না কিবোর্ড ইউজ করে করা যায়। ওটা কি দেখ, করে করবো স্যার, একটু দেখান না। ধরো এটাকে সিলেক্ট করলে, হ্যাঁ। অল্ট এইচ, আচ্ছা। তারপরে তুমি যাচ্ছ, দেখো এইচ এর পরে তুমি হ্যাঁ। একটু মিউট হয়ে যাও, আমার এখানে সাউন্ডটা আসছে। অল্ট এইচ, দেখো হোমে যাওয়ার পরে ফরম্যাট অপশন আছে, মাউস পয়েন্টারটাকে খেয়াল করো, এই ফরম্যাটে হচ্ছে ও আছে, ও প্রেস করো। তাহলে তখন সরে গেছে বলে অল্ট এইচ ও
এবার দেখাচ্ছে তোমার কলমটাকে হোয়াইট মানে চওড়াটাকে ঠিক করার জন্য। তো ডাব্লু হচ্ছে তোমার ম্যানুয়ালি ঠিক করার জন্য। ডাব্লু তে গেলে 9.43 আছে, লিখে দিলে 15.5 চেঞ্জ হয়ে গেল। এক্সেল হচ্ছে এমন একটা টুল টোটালি তৈরি করা হয়েছে উইদাউট মাউস ইউজ করার জন্য। কারণ মাউস অপশন দেওয়া হয় কারণ জেনারেল এন্ড ইউজাররা যাতে ইউজ করতে সুবিধা হয়, বাট সবকিছু এখানে ইউজ করা যায় উইদাউট মাউসে। বোঝা গেল স্যার, ঠিক আছে। রঞ্জিত আছে, সেবক আছে, সোমনাথ, তোমাদের কোনো ডাউট থাকলে বলো। না স্যার। সোমনাথ, তোমার কোনো ডাউট আছে? না স্যার, এখন তো স্যার দেখলাম, এবার স্যার প্র্যাকটিস করতে গিয়ে যদি আটকায় তখন আপনার সাথে হ্যাঁ স্যার, ইয়ে করা যাবে। হুম হুম। এখন যতক্ষণ না নিজে হাতে প্র্যাকটিস প্র্যাকটিস করছি। করবেন, যদি আমি অসুবিধা হয় তখন পরে ক্লাসে স্যার বলবো। স্যার ওকে, প্র্যাকটিস সেটটা দিয়ে দেবেন তো? আমি প্র্যাকটিসে স্যার এখন প্র্যাকটিসের জন্য, হ্যাঁ আর হ্যাঁ, স্যার বলছিলাম, এই শিটটা কি পাওয়া যাবে? একজন একজন বলো, এনারে বলছি প্র্যাকটিসের জন্য এই শিটটা কি পাওয়া যাবে? একদম পাওয়া যাবে, এটা তোমাদের জন্য বানানো। এটা এখন আমি গ্রুপে আচ্ছা, দিয়ে দেবো। এছাড়া যখন ভিডিও আসবে, একটু মিউট করে না ভাই, আমি গ্রুপেতে এখন দিয়ে দেবো যখন আগের দিনও দিয়েছিলাম। আর এখানেও তুমি পাবে, যদি তুমি গ্রুপ থেকে ডিলিট হয়ে যায়, হোয়াটসঅ্যাপে থাকতে চান সবসময়, মানে ব্যাক আপনাকে থাকে না, যখন যদি লস্ট হয়ে যায় কারোর কাছে, রেকর্ডিংটা চলছে তাই লোড নিতে টাইম নিচ্ছে। এ দেবে যেমন ওয়ার্কশপ ডে 2, তাহলে কি এখানে ডে 1 দেখো এখানে ফাইলগুলো পাবে, এখানে এক্সেল ফাইল দেওয়া আছে। আজকের ক্লাস এখানে চলছে আমাদের, এই যে অনগোয়িং দেখাচ্ছে, এখানে ভিডিও চলে আসবে, এর নিচেও ফাইলগুলো পাবে। আর হোয়াটসঅ্যাপে তো আমি এখনই দিয়ে দেবো ক্লাস এন্ডের পরে। তাহলে আমি ক্লাস তাহলে এন্ড করছি আজকের মতো। এর উপর কি আবার হ্যাঁ বলো। হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ, হোমওয়ার্ক আসবে, হোমওয়ার্কটা আস্তে আস্তে কালকে দুপুরের মধ্যে একটা হোমওয়ার্ক আসবে। এটা তো প্র্যাকটিস থাকবে, হোমওয়ার্কও আসবে এইটার নিচে, আর এই রিলেটেড কিছু কুইজও আসবে। প্রথম দিনে কুইজটা আপনি অ্যাপিয়ার করেছিলেন, আরেকজন দিয়েছিল, তো না বাকিরা স্যার, অ্যাপিয়ার কোথায় করেছি? অনেকদিন ডিটাচ বলে তো 90 পেয়েছি 150 মধ্যে। সেটা কোনো ব্যাপার না, আপনি যে অ্যাপিয়ার করেছেন এটাই সবচেয়ে, আপনি দুজন অ্যাপিয়ার করেছেন, তাদেরকে স্কোর পাঠিয়েছিলেন। কততে কি অ্যাপিয়ার, মানে কত পেলে হয়? ওটা কোনো এখানে ওইগুলো কিছু নেই, এগুলো হচ্ছে আমি পরে বলবো। ওগুলো পার্টিকুলার ওই কুইজ গুলোতে হয় যেগুলোতে মার্ক মানে এক্সাম টাইপের, ওই একটা দুটো ক্লাসের পর থেকে হবে। এটা হচ্ছে জাস্ট আপনার নলেজটা টেস্ট করার জন্য। তো বাকিরাও এখানে গিয়ে কুইজটাকে অবশ্যই দেবে। এখানে কোশ্চেন গুলো হচ্ছে ইন্ডিডে যে কোশ্চেন আছে সেই বেস করে কোশ্চেন করা। এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে কুইজ আসবে। এখানে কিচ্ছু করতে হবে না, ইউআর অ্যান্সার মেসেজ দিতে হবে না। এটা হচ্ছে জাস্ট আমাদের এপিআই ট্র্যাকিং হয় যে স্টুডেন্ট জেনুইন স্টুডেন্ট কিনা। আর এখানে কুইজ গুলো দিয়ে সাবমিট করবে, আমি এখান থেকে চেক করব, তারপর অফিসিয়ালি রেজাল্ট আমি গ্রুপে দিয়ে দেবো। বাট সবাই প্লিজ এটা করবে, এটা দরকার, এগুলো এরকমই কোশ্চেন আসে। আমি করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমারটা আমি স্যার, পেয়েছি। হ্যালো হ্যালো হ্যাঁ, স্যার, ওই অ্যাক্টিভেশনটা একটু করতে হবে স্যার। অ্যাক্টিভেশনটা আমি ক্লাসটা নিয়ে নিই। আমি 12টা নাগাদ তোমার সাথে তুমি হোয়াটসঅ্যাপ করে রাখো, 12টা নাগাদ আমি তোমাকে ইন্ডেক্সে নিয়ে করে দিচ্ছি। ওকে ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা, আর আমাকে একটু করে দেবেন যখন আমি সন্ধ্যেবেলার টাইমে যদি হয়। সন্ধ্যাবেলাটা আমার আসলে হবে না, বাট তুমি রাত্রিবেলা করে তুমি এই, না সন্ধ্যাবেলার দিকটা তো মানে ফ্রি অথবা নেই হয়তো, আসলে দেখছি আমি। তুমি আপাতত ইনস্টল করে করো, 2013টাকে আনইনস্টল করো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে। এবার তুমি করে নাও, আমি তোমায় কালকে নাহলে নিয়ে নেব যে ঠিক আছে। সিস্টেমে। বলো ও রঞ্জিত। স্যার, ওটা কি কোনো ভিডিও আছে যেভাবে কোনো অ্যাক্টিভেশন প্রসেসের? অ্যাক্টিভেশন প্রসেসে ইউটিউব ভিডিও অনেকে আছে, সেটা আমি রেফারেন্সে দেবো। তাও যদি কেউ না হ্যাঁ, পারো, আমি পার্সোনালি করিয়ে দেবো। ওকে ওকে স্যার, ঠিক আছে। তাহলে আমি এন্ড করছি ক্লাস। হ্যাঁ, সুপ্রতিম বলো।
হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমি এন্ড করলাম। আর আমি গ্রুপে সমস্ত দিয়ে দিচ্ছি ডেটাগুলো, আর ফাইলের লিঙ্কও দিয়ে দিচ্ছি মাইক্রোসফট অফিসিয়াল যে ডাউনলোড লিঙ্কটা। বাকিটা যার যা প্রবলেম হয় আমি পার্সোনালি করে দেবো এটা।